ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন বলরাম বসু, স্বামী গম্ভীরানন্দ। বলরামের আত্মীয় স্বজন অনেকেই ক্রমে ঠাকুরের নিকট আসিয়া পড়িয়াছিলেন, ইহা পূর্বেই উল্লিখিত হইয়াছে। কিন্তু ওইটুকু মাত্র বলিলেই বলরাম পরিবারের যথেষ্ট পরিচয় দেওয়া হইল না। বলরামের বহু আত্মীয় শুধু ভক্ত ছিলেন না, ঠাকুরের অতি ঘনিষ্ঠ পার্শ্বদ মধ্যে পরিগণিত ছিলেন। বলরামের শ্যালক শ্রীযুক্ত বাবুরামই আমাদের সুপরিচিত স্বামী প্রেমানন্দ। তিনি ঈশ্বরকোটির অন্তর্ভুক্ত। বলরামের সহধর্মিণী শ্রীযুক্তা কৃষ্ণভাবিনী সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ একদিন বলিয়াছিলেন, তিনি শ্রীমতীর অর্থাৎ রাধারানীর অষ্টসখীর প্রধানা। ভাবিনী ঠাকুরানীর যত্নে সপার্শ্বদ শ্রীরামকৃষ্ণের বলরাম ভবনের সেবাদির সুব্যবস্থা হইত। বলরামের ভ্রাতা হরিবল্লভ বাবুর সহিত পাঠক পূর্বে পরিচিত হইয়াছেন। পিতা রাধামোহন বসু মহাশয় বহুবার শ্রীরামকৃষ্ণের দর্শন লাভে জীবন ধন্য করিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণের কৃপাসিন্ধু বলরাম ধর্মপ্রাণ পিতাকে এই অমৃতপানে বঞ্চিত রাখা অনুচিত মনে করিয়া তাহাকে বৃন্দাবন হইতে আনাইয়াছিলেন এবং বৃদ্ধ বসু মহাশয়ও এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করিয়াছিলেন। বলরামের 3টি সন্তান, ভুবনমোহিনী, রামকৃষ্ণ ও কৃষ্ণময়ী। প্রথমা কন্যা ভুবনমোহিনী 1894 শেষভাগে দেহত্যাগ করেন। ইহারা সকলেই শ্রীরামকৃষ্ণের দর্শন লাভে ধন্য হইয়াছিলেন এবং আজীবন ভক্ত সেবার ধারা অব্যাহত রাখিয়াছিলেন। ফলত এইরূপ একটি সমপ্রাণ ভক্ত পরিবার জগতে দুর্লভ। শ্রীরামকৃষ্ণ ইহাদের ভক্তিতে এতই মুগ্ধ ছিলেন যে একবার ভাবিনী ঠাকুরানীর অসুখের সংবাদ পাইয়া তিনি শ্রী শ্রী মাকে দক্ষিণেশ্বর হইতে কলকাতায় গিয়া রোগিণীকে দেখিয়া আসিতে বলেন। লজ্জাশীলা মাতা ঠাকুরানী ভাবিলেন যে কোনো যান ব্যতীত যাওয়া অনুচিত হইবে, কারণ পল্লীগ্রামে পদব্রজে চলা তাহার অভ্যাস থাকিল। মহানগরীর রাজপথে তিনি ওইরূপে চলিলে ঠাকুরের দুর্নাম হইবে। কিন্তু দুর্ভাগ্যবশত কোনো যান পাওয়া গেল না। ঠাকুর উহা শুনিয়া একটু যেন বিরক্ত হইয়া বলিলেন, কেন, তুমি হেঁটে যাবে? আমার বলরামের সংসার ভেঙে যাচ্ছে, আর তুমি যান না পেলে বলে যাবে না? যা হোক, একখানি পালকি সংগৃহীত হওয়ায় শেষ পর্যন্ত মাতা ঠাকুরানী উহাতে করিয়াই বলরাম মন্দিরে গেলেন। ঠাকুর যখন শ্যামপুকুরে, তখনও মাতা ঠাকুরানী সেখান হইতে একবার পদব্রজে পীড়িতা ভাবিনী ঠাকুরানীকে দেখিতে গিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণের যখন কাশীপুরে যাওয়া স্থির হইল, তখন ব্যয় নির্বাহ সম্বন্ধে প্রশ্ন উঠিল। গোপালচন্দ্র ঘোষের বাড়ির ভাড়া 80 টাকায়। এছাড়াও অন্য খরচও প্রচুর। গরুই ভক্তরা এত টাকা কোথায় পাইবেন? তাই ঠাকুর সুরেন্দ্রনাথ মিত্রকে ভাড়ার টাকা দিতে বলিলে তিনি সানন্দে সম্মত হইলেন। পরে বলরামের দিকে ফিরিয়া ঠাকুর বলিলেন যে তিনি চাঁদায় খাওয়া পছন্দ করেন না, অতএব বলরাম যেন খাবার খরচটা দেন। বলরামও মহানন্দে স্বীকৃত হইলেন। ঠাকুরের অদর্শনের পর তাহার ত্যাগী সন্তানগণ অনেক বিষয়েই বলরামবাবুর উপর নির্ভর করিতেন। চিকিৎসা, দিব্যোপদেশে বা অন্যান্য কারণে ত্যাগী যুবকগণ প্রায়ই তাহার গৃহে অবস্থান করিতেন। বস্তুত সর্ববিষয়ে তিনি ছিলেন মঠের অকৃত্রিম বন্ধু। বরানগর মঠের আদিম অবস্থায় বলরামবাবু একদিন মঠে গিয়া দেখিলেন মঠের ভ্রাতারা শুধু শাক ভাত খাইতেছেন। অমনি গৃহে ফিরিয়া তিনি গৃহিণীকে বলিলেন যে তিনিও সেদিন এই ছাড়া, সেই রকম শাক ভাত ছাড়া কিছু গ্রহণ করিবেন না। গৃহিণী ভাবিলেন অম্বলের পীড়ার জন্য তিনি ওইরূপ করিতেছেন, কিন্তু বসু মহাশয় জানাইলেন যে মঠের সাধুদের অবস্থা দেখিয়া অন্য ব্যঞ্জনা দিতে তাহার আর রুচি নাই। অতঃপর তিনি ঠাকুর সেবার জন্য প্রত্যহ 1 টাকা দিতেন এবং শ্রীযুত বাবুরাম মহারাজকে বলিয়া রাখিয়াছিলেন তিনি যেন মঠের সব সংবাদ তাহাকে দেন। এছাড়াও মঠের পাচকের নিকট সংবাদ লইয়াও তিনি সব অভাব দূর করতেন। তিনি যখন শেষবার শয্যাগ্রহণ করেন, তখন এইসব কথা স্মরণ করিয়া স্বামী বিবেকানন্দ অবিলম্বে কাশী হইতে কলকাতায় ছুটিয়া আসেন এবং স্বামী শিবানন্দ প্রভৃতি তাহার
আর শিবানন্দ প্রভৃতি তাহার সেবায় নিযুক্ত হন। কিন্তু ভবিতব্য কি খণ্ডাইবে? ঠাকুরের অপর বহু ঘনিষ্ঠ পার্শ্বদের ন্যায় বলরামও অল্প বয়সে দেহত্যাগ করিলেন 1890 খ্রিস্টাব্দের 13 এপ্রিল। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।